আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর অনুশীলনী 16.4 এর সূত্রগুলো। প্রথমে আসা যাক, একটি আয়তকার ঘনবস্তু দৈর্ঘ্য যদি a, প্রস্থ b এবং উচ্চতা c হলে আয়তকার ঘনবস্তুর আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ইকুয়াল টু এ বি সি ঘন একক। যেহেতু তিনটে মাত্রা গুণ করতে হচ্ছে সেজন্য ঘন একক হবে। আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য √a² + b² + c² একক। আয়তকার ঘনবস্তুর সমগ্র তলে ক্ষেত্রফল 2 × ab + bc + ca বর্গ একক। এখন এই বিষয়টা আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। দেখতে পাচ্ছি একটি আয়তকার ঘনবস্তু। এখন এই আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে আমরা এটা যদি ধরে নিই যে দৈর্ঘ্য a, প্রস্থ b এবং উচ্চতা দেখা যাচ্ছে এর যে মাপ এখান থেকে নিচ পর্যন্ত, সেটা হচ্ছে উচ্চতা এই যে এটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে c। এখন এই আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে আয়তন হবে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করলে এটা কতটুকু ঘন একক, যেটা ঘন সেন্টিমিটার বা মিটার, সেটা বের করা যাবে, খুব সহজে মনে রাখা যাবে। তারপর আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য আমরা যদি এইটার এই কোণা থেকে এই পর্যন্ত নিয়ে আসি 3 ডাইমেনশনে, সেটা তাহলে √দৈর্ঘ্য² + প্রস্থ² + উচ্চতা² করলেই সেটা আয়তন পাওয়া যাবে। আর আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, এখন এই আয়তকার ঘনবস্তুর তল আছে 6টি, একটা নিচে আর একটা দুটো, তিনটে, চারটে, এই পাশে একটা 5টা, এই পাশে একটা 6টা। এখন ব্যাপারটা একটু খেয়াল করলে খুব মজার, যে এইটা দৈর্ঘ্য যদি a এবং প্রস্থ যদি b ধরে নিই, তাহলে উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল ab। এখন এই নিচেও ab, তাহলে দুটো ab আছে। দৈর্ঘ্যটা a আর উচ্চতাটা যদি c ধরি, তাহলে এই তলের ক্ষেত্রফল ac, এই পাশের তলের ক্ষেত্রফল ac, তাহলে দুটো ac। আর প্রস্থটা b, উচ্চতা c ধরে নিলে এটা bc, এই পাশেরটাও bc। সুতরাং আমরা বলতে পারি 2 × ab + bc + ca বর্গ একক। এবার আমরা আলোচনা করব, একটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য যদি a হয়, তাহলে ঘনকের আয়তন হবে a³। এই যে ঘনক দেখতে পাচ্ছি a, দৈর্ঘ্য a, তারপরে হচ্ছে প্রস্থ a, উচ্চতা a হলে 3টে a গুণ করলে a³ ঘন একক। ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে √3a একক এবং ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 6a²। আমরা যদি খেয়াল করি, তাহলে এই প্রত্যেকটা বাহুই a, তাহলে ঘনকের প্রত্যেকটা পৃষ্ঠ বর্গাকার, তাহলে একটি পৃষ্ঠের ক্ষেত্রফল যদি a² হয়, মানে বাহু যদি a হয়, তাহলে a² হবে, বাহু গুণ বাহু। তাহলে এরকম 6টা তলের যেটা ক্ষেত্রফল 6a², সেজন্য সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 6a² বর্গ একক হয়। এবার আমরা 3 নম্বর সূত্রে দেখতে পাচ্ছি যে একটি বেলন। এখন বেলনের উপরের পৃষ্ঠ যেটা, সেটা হচ্ছে বৃত্তাকার, নিচের পৃষ্ঠটাও বৃত্তাকার, উচ্চতা h এবং বৃত্তের কেন্দ্র থেকে এর পরিধির উপর যে কোনো বিন্দুই হচ্ছে দূরত্বই হচ্ছে ব্যাসার্ধ। একটি সমবৃত্ত ভূমিক বেলন বা সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল r এবং উচ্চতা h হলে সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল πr², ভূমির ক্ষেত্রফল πr² বর্গ একক। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 2πrh। খুব ভালো করে দেখা যাক যে 2πrh, বৃত্তের পরিধি 2πr, সেটা কত দূর দূরত্বে আছে h, তাহলে 2πrh বর্গ একক। এখন সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল 2πr × r + h বর্গ একক। এটা কিভাবে আসলো? সমগ্র তল, একটা সিলিন্ডারের উপরে একটি তল থাকে সেটা বৃত্তাকার, নিচে একটি তল থাকে সেটা বৃত্তাকার, এবং সমগ্র
চারিদিকে যে বৃত্তাকার থাকে সেটা একটা তল, তাহলে বৃত্তাকার বা এখন বক্রতল যেটা বলা হয়। এখন আমরা উপরের যে পৃষ্ঠের ক্ষেত্রফল সেটা পায়ের স্কোয়ার প্লাস যে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2πr/s আর নিচের বৃত্তের ক্ষেত্রফল বা সমবৃত্ত ভূমি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পায়ের স্কোয়ার। এখন পায়ের স্কোয়ার 2πr² প্লাস 2πr/s, এখান থেকে 2πr কমন নিলে আর প্লাস এইচ থাকে এবং ক্ষেত্রফল এর একক কিন্তু বর্গ একক, এককটা অবশ্যই দিতে ভোলা যাবে না। সিলিন্ডারের আয়তন πr²h, এটা খুব মজার লাগছে আমার কাছে যে বৃত্তের ক্ষেত্রফল πr², এই πr² হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সাথে যদি উচ্চতা গুণ করা হয় তাহলে অবশ্যই আয়তন পাওয়া যায়। তাহলে যেহেতু সিলিন্ডারটির ভূমির ক্ষেত্রফল πr², তাহলে এর সাথে এইচ গুণ করলেই তার আয়তন পাওয়া যাবে πr²h। সুতরাং এই অধ্যায়ের অঙ্ক করার জন্য সূত্রগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।